আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই দূরদর্শন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে রয়েছি ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক, মাইলস্টোন কলেজ, সেক্টর 14। তাহলে চলো ক্লাসটি উপভোগ করি এবং শুরু করি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসে। আজকে তোমাদের পাঠ্য বিষয়বস্তু হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে। তাহলে তোমরা ক্লাসটি করার জন্য তৈরি আছে তো? হ্যাঁ, যদি তৈরি থাকো তাহলে অবশ্যই তোমাদের হাতের কাছে রাখো চারুপাঠে যে পাঠ্য বইটি রয়েছে সে বইটি, এবং পড়ার টেবিলে মনোযোগ সহকারে বসে যেতে হবে। সাথে কাগজ এবং কলমও রাখবে এবং সেই খাতার মধ্যে লিখে ফেলো শ্রেণী কাজ নং 14। প্রথমেই আমরা পূর্ব পাঠটি একটু যাচাই করে নিব, কেননা পূর্ব পাঠটি যাচাই করার মাধ্যমে আসলে তোমাদের জ্ঞান অর্জনের সঠিক দিক নির্দেশনা পাবে। তাহলে চলো কিছু প্রশ্নের মাধ্যমে আজকের পূর্ব পাঠটি পুনরালোচনা করে নিই। প্রথম যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে প্রবন্ধ বা রচনা কি? হ্যাঁ, প্রবন্ধ বা রচনা হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত রচনা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্রবন্ধ রচনায় ভাষা কেমন হবে? বাহ, চমৎকার উত্তর হয়েছে। প্রবন্ধ রচনার ভাষা হবে সহজ সরল, অর্থাৎ তোমাকে এমন ভাবে ভাষার ব্যবহার করতে হবে যেন সকলেই তা বুঝতে পারে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রবন্ধ বা রচনায় সাধারণত কয়টি অংশ থাকে? প্রবন্ধ বা রচনায় 3টি অংশ থাকে। তোমাদের উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে। প্রথমত তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে এবং মধ্যখানে যে যে অংশগুলো থাকবে সেগুলোকে বর্ণনার অংশ হিসেবে ধরা হয়, এবং সর্বশেষ উপসংহার হিসেবে তোমাকে রচনার ক্ষেত্রে লিখতে হবে এবং লিখে রচনাটি সুন্দরভাবে শেষ করতে হবে। চতুর্থ প্রশ্নটি হচ্ছে যে বিষয়ে প্রবন্ধ রচনা করা হয় তার প্রথমে কি থাকে? হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে। প্রথমে ভূমিকা বা সূচনা দিয়ে শুরু করতে হয়। ভূমিকা বা সূচনায় তোমার রচনাটি কি প্রসঙ্গে বা কি বিষয়ে লেখা হচ্ছে সে সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দেয়া থাকে। তোমাদের পূর্ব পাঠটি খুব সুন্দর এবং চমৎকার হয়েছে। ধন্যবাদ সকলকে। প্রথমেই আমি তোমাদেরকে আজকে একটি গল্প শোনাবো। সেই গল্পটি একজন খুবই সাধারণ এক কিশোরী। সে খুবই দুঃখী, এতিম, তার মা নেই, বাবা নেই, আবার সাথে করে প্রকৃতিও তার সাথে উপহাস করেছে। সে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, অর্থাৎ কথা বলতেও পারে না এবং কোনো কথা সে শুনতে পারে না। খুব চিৎকার করে বললে তবেই সে শুনতে পায়। এতিম হওয়ায় সে আশ্রয় নিয়েছে তার এক পিসি মশাইয়ের বাড়িতে। সেখানে তাকে সারাক্ষণ ঝিয়ের কাজ করতে হয়, ঘর সংসারের কাজ করতে হয়, ভোর 4টার দিকে তাকে উঠতে হয়, এবং এবং তার তোমার মতো বা তোমাদের মতো খেলার সাথী বা পড়াশোনার সুযোগ তার হয়নি। সে তার দৈনন্দিন কাজে এতটাই ব্যস্ত থাকতে হয় যে তার মৌলিক অধিকার থেকে সে থাকে বঞ্চিত। কিন্তু তারপরেও দেখো তার মুখে থাকে হাসি, তার মধ্যে এক ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে। সেই ইন্দ্রিয়ের মাধ্যমে সে সবকিছু বুঝতে পারে। যদিও সে প্রতিবন্ধী, তেমনি এক মেয়ে নিয়ে আমাদের আজকের গল্প। সে দৃষ্টির ভিতর দিয়ে যেন সৃষ্টিকে গ্রহণ করে নিয়েছে এবং সেখানে রয়েছে তার নতুন এক জগৎ। সেই জগতে সে মিতালি পাতিয়েছে প্রকৃতির সাথে এবং সখ্যতা গড়ে উঠেছে তার শুকতারার সাথে। সাধারণ মানুষের মতোই তার শত্রু রয়েছে, মিত্রও রয়েছে। সে নিজের মতো করে তার জগতে সুন্দর বিচরণ করে। এই সদা হাসি খুশি এই মেয়েটি নাম কি জানো তোমরা? হ্যাঁ, এই মেয়েটির নাম হচ্ছে মিনু। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় কি, কে বলতে পারবে? হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিনু। লিখেছেন বনফুল, যার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। চলো আমরা এই মিনু সম্পর্কে আরো বেশি বেশি কিছু জানি। তার আগে আমরা জেনে নিই যে আমাদের এই আজকের পাঠ শেষে আমাদের শিখন ফল কি। হ্যাঁ, আজকের এই পাঠ শেষে তোমরা লেখক পরিচিতি বলতে পারবে, শব্দার্থগুলো লিখতে পারবে, এছাড়া মূল ভাব বলতে পারবে, এবং গদ্যাংশটি পাঠের কি উদ্দেশ্য রয়েছে
তাও জেনে লিখতে পারবে। সেই সাথে গদ্যাংশটি সরব পাঠ করতে পারবে। এতে তোমাদের উচ্চারণ যেমন সুন্দর হবে এবং তোমাদের গল্প পাঠের প্রতি খুব আনন্দ আসবে। তোমরা বই পড়ার প্রতি খুবই মনোযোগী হতে পারবে। আসলে বই পড়া অনেক আনন্দদায়ক একটা বিষয়। তোমরা প্রত্যেকে বই পড়ে যে আনন্দ পাওয়া যায়, সেজন্য এই ছোট ছোট গল্পগুলো পড়বে, দেখবে খুব ভালো লাগবে। তোমাদের অবসর সময়গুলো এই ধরনের গল্পগুলো পড়ে কাটলে তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে, আশেপাশের পরিবেশ পরিস্থিতি যেমন বুঝতে পারবে এবং বই পড়ার যে একটা আনন্দ তাও উপভোগ করতে পারবে। এবার প্রথমেই আমরা জেনে নিব এই গল্পটি পাঠের উদ্দেশ্য কি। হ্যাঁ, এই গল্পটি পাঠের উদ্দেশ্য হচ্ছে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা। তোমরা দেখতে পারবে যে আমাদের আশেপাশে পরিবেশের এই অংশ হচ্ছে কিছু ধরনের অসুস্থ মানুষ, যারা শারীরিক অথবা মানসিকভাবে একটু পিছিয়ে রয়েছে, সাধারণ মানুষের মতন নয়। তো তাদের এই অসুস্থ বিষয়টাকে আমাদের মাথায় রেখে তাদের প্রতি আরো বেশি যত্নশীল এবং তাদের প্রতি আরো বেশি দায়িত্বপরায়ণ হওয়া আমাদের সাধারণ মানুষের উচিত। এবং এই কর্তব্যবোধকে আরো বেশি করে জাগ্রত করার জন্যই আসলে লেখক বনফুল গল্পটি রচনা করেছেন এবং তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে কি হলো, এই পাঠটি শেষে আমরা অবশ্যই সুস্থ বা শারীরিক বা মানসিকভাবে যারা অসুস্থ রয়েছেন তাদের পাশে আমরা দাঁড়াবো যতটুকু পারি। এবার আমরা জেনে নিব লেখক পরিচিতি। এত সুন্দর এই চমৎকার গল্পটি লিখেছেন বলাই চাঁদ মুখোপাধ্যায়। তাকে তুমি ছবিতে দেখতে পাচ্ছ। তিনি একাধারে কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রবন্ধকার। তিনি এই বাংলার একজন স্বনামধন্য লেখক। তিনি বনফুল ছদ্মনামে পরিচিত। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি, বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছে। ছোটবেলা থেকেই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সাহিত্যের প্রতি অনুরাগ লক্ষ্য করা যায়। স্কুলে পড়ার সময় তিনি বনফুল ছদ্মনামে কবিতা রচনা করেন, সম্পাদনা করেন বিকাশ নামে হাতে লেখা একটি সাহিত্য পত্রিকা। তাতে প্রকাশিত হতো প্রবন্ধ, কবিতা, গল্প, অনুবাদ প্রভৃতি। এসব পত্রিকায় প্রকাশিত তার কবিতার নিখুঁত ছন্দ এবং গল্পের বিষয় নির্বাচন ও ভাষার উপর দক্ষতা পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। তার কবিতার প্রধান বিষয় নিসর্গ চেতনা, প্রেম ও আত্ম উপলব্ধি। কবিতার আঙ্গিক বিবেচনায় লক্ষ্য করা যায় তিনি লিখেছেন দীর্ঘ কবিতা, গদ্য পদ্যের মিশ্রণজাত কবিতা, সনেট, হাইকো প্রভৃতি। বাংলা কবিতার আধুনিক ধারার সঙ্গে তার কোনো সংযোগ ছিল না। তিনি ছন্দ মিলের পুরনো ধাঁচেই কবিতা লিখেছেন। সাহিত্য সাধনায় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কৃতিত্ব কথাশিল্পে নতুন ধারা ও বিচিত্র ধরনের কাহিনী নির্মাণে তিনি অভিনবত্বের পরিচয় দিয়েছেন। তিনি উপন্যাস লিখেছেন ৬১টি, গল্প ৬০০। তার উপন্যাসের বিষয় ইতিহাস, নৃতত্ত্ব, চিকিৎসাবিদ্যা, মনস্তত্ত্ব, প্রেম প্রভৃতি। তার উপন্যাসগুলিতে লক্ষ্য করা যায় মানব জীবনের নানা সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতির প্রকাশ। যথার্থ শিল্পীর বেদনাবোধ তার সৃজনী প্রতিভায় বিদ্যমান। তিনি বিপুল কৌতূহলী মনে ও সহমর্মিতায় মানব জীবনকে দেখার চেষ্টা করেন। তার রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হলো বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি কয়েকটি কাব্যগ্রন্থ ও নাটক লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করা হয়। সমাজের অবহেলিত মানুষের সেবা করা ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জীবনের ব্রত। কিন্তু এ সেবাতেই তিনি সন্তুষ্ট ছিলেন না। এক্ষেত্রে ডাক্তারি পেশা তার প্রধান বা অন্যতম মাধ্যম ছিল। তিনি সাধারণ অবহেলিত শ্রমজীবী মানুষের জীবনের ছবি আঁকতে চেয়েছেন শিল্পে। তার কাছে এর এক অসাধারণ মাধ্যম ছিল ছোট গল্প। ছোট গল্প রচনায় তিনি তুলনাহীন মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তার ছোট গল্পে মানব জীবনের বিচিত্র রূপের সমাবেশ ঘটেছে, যেমন গল্পের বিষয়বস্তুতে তেমনি ব্যাপক সৃজনশীলতায়। তার ছোট গল্পে মানব জীবনের নানা স্ববিরোধিতা, দুর্গেয় রহস্য, আত্ম অনুসন্ধানের প্রয়াস লক্ষ্য করা যায়।
বলাইচাঁদ মুখোপাধ্যায় পরীক্ষাপ্রবণ শিল্পী। ছোট গল্প পরিকল্পনায় তার মৌলিকতা, তীক্ষ্ণ মননশীলতা ও নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে মানব চরিত্রের উপস্থাপন পাঠকের মনে বিস্ময় উদ্বেগ করে। আবার এ ধারাতেই তার গল্প জীবনের অভিজ্ঞতায় সরস, গভীর ও নৈর্ব্যক্তিক ভাবনায় স্বাতন্ত্র। তার গল্পের অন্য বিশেষত্ব ও অভিনবত্ব হচ্ছে স্বল্প অবয়ব। তার অধিকাংশ গল্প এ সূত্রে বাঁধা বলে এগুলোকে বলা হয় অনুগল্প। বলা যেতে পারে ছোট গল্প রচনায় তার প্রতিভা সম্যক রূপে বিকাশ লাভ করে। ছোট গল্প কত ছোট হতে পারে, খণ্ডিত বা আকস্মিক ভাবে অসমাপ্তির বোধ কিভাবে সৃষ্টি না হয় তার পরীক্ষা তার ছোট গল্পগুলিতে পাওয়া যায়। ক্ষুদ্র পরিসরের মধ্যে গভীর চিন্তা ও জটিল অভিজ্ঞতার নিপুণ প্রকাশ তার ছোট গল্পগুলিকে এক অসাধারণত্ব দান করেছে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচনায় আছে সূক্ষ্ম জীবনের আকাঙ্ক্ষা, মূল্যবোধের চেতনা, অন্ধ সংস্কারের বিরুদ্ধে ধিক্কার। তার রচনার নীতি সুমিত ও সংক্ষিপ্ত। তার দৃষ্টি নির্মোহ ও নিরাসক্ত। জীবনের ক্ষুদ্র ও বৃহৎ, তুচ্ছ ও বিরাট সবকিছুর মধ্য থেকে শিল্পের উপাদান সংগ্রহের ক্ষমতা তার রচনাকে দিয়েছে বৈচিত্র্য ও গভীরতা। গুণী এই শিল্পী 1979 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। এবার আমরা শব্দার্থগুলো জেনে নিব। শব্দের অর্থ তোমরা যত জানবে তোমাদের ভাষার প্রতি দক্ষতা তত বেশি বৃদ্ধি পাবে। প্রথম শব্দটি রয়েছে পেট ভাতায়, অর্থাৎ পেটে ভাতে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। অর্থাৎ মাইনের বদলে শুধুমাত্র দুবেলা দুমুঠো খেয়ে পড়ে রাখার নাম হচ্ছে পেটে ভাতে। মিনু গল্পে সে সারাদিন কাজ করতো তার পিসি মশাইয়ের বাড়িতে, বিনিময়ে সে কোনো বেতন তো পেতই না, শুধুমাত্র দুবেলা দুমুঠো খেতে পারতো। সেই বিষয়টিকে উপস্থাপন করা যায় পেট ভাতায় এ ধরনের শব্দ ব্যবহার করে। এরপরে যে শব্দটি রয়েছে তা হচ্ছে কালা। কালা বলতে এখানে বোঝানো হচ্ছে বধির, মানে যে কানে কম শুনে। পরবর্তী যে শব্দটি রয়েছে তা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ অনুভব করি, জিভ দিয়ে আমরা স্বাদ অনুভব করতে পারি, এছাড়া ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভব করি। কিন্তু এই 5টি ইন্দ্রিয়ের বাহিরেও কিছু কিছু মানুষের বিশেষ কিছু অনুভূতি থাকে যা দিয়ে সে সবকিছু বুঝতে পারে। এ ধরনের বিষয়কে বুঝাতে ষষ্ঠ ইন্দ্রিয় বলে আমরা উপস্থাপন করি, অর্থাৎ সিক্স সেন্স। পরবর্তী যে শব্দটি রয়েছে তা হচ্ছে শুকতারা। দেখো, আকাশে জ্বলজ্বল করতে সবসময় দেখা যায়, অর্থাৎ সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে দীপ্যমান যে গ্রহটা রয়েছে তাকে বলা হয় শুকতারা। পরবর্তীতে দেখতে পাচ্ছ যে গ্রহ অর্থ তো তোমরা জানোই, প্ল্যানেট। যেমন পৃথিবী একটি প্ল্যানেট। এই ধরনের আকাশে এরকম অগণিত গ্রহ, নক্ষত্র, তারকারাজি রয়েছে। এবার আমরা যে শব্দটি দেখব তা হচ্ছে আকাশবাসী। অর্থাৎ কল্পনার ফলে, যেমন কেউ যদি মনে করে যে আকাশে কেউ বসবাস করছে, সেক্ষেত্রে বলা যায় যে আকাশবাসী। বিজ্ঞান তো এখনো আবিষ্কার করতে পারেনি যে আকাশে আদৌ কারো বসবাস বা কেউ বসবাস করে কিনা, কিন্তু কল্পনার জগতে আমরা অনেক সময় ভেবে থাকি যে আকাশে হয়তো কেউ বসবাস করছে। তো এই ধরনের বিষয়গুলো বোঝাতে আমরা আকাশবাসী শব্দটি ব্যবহার করতে পারি। পরবর্তীতে যে শব্দটি রয়েছে তা হচ্ছে ডেইলি প্যাসেঞ্জারি, অর্থাৎ প্রত্যহ যাতায়াতকারী। প্রতিদিনই যে এক স্থান থেকে আরেক স্থানে ধরো যাতায়াত করছে, এ ধরনের বোঝাতে আমরা ডেইলি প্যাসেঞ্জারি শব্দটি ব্যবহার করি। এরপর রয়েছে খিড়কি। মূল দরজা, যেটাকে বলা হয় সিংহ দরজা, মানে ঘরের ভিতরে ঢোকার যে মেইন বা মূল দরজাটা রয়েছে সেটাকে আমরা সিংহদ্বার বলি। কিন্তু বাড়ির পেছনে যদি ছোট কোনো দরজা থাকে বের হয়ে যাওয়ার মতো, সেই দরজাগুলোকে বলা হয় খিড়কি। এরপর রয়েছে রোমাঞ্চিত। রোমাঞ্চিত শব্দটির অর্থ তোমরা হয়তো জানো অনেকে। রোমাঞ্চিত শব্দের অর্থটি হচ্ছে পুলকিত বা আনন্দিত। অর্থাৎ তুমি যখন খুব আনন্দিত হবে তখন বলা হয় রোমাঞ্চিত হয়ে গিয়েছে বা পুলকিত হয়েছে। পরবর্তী যে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি,
এখানে তোমরা গ্রামে গেলে এখনো হয়তোবা অনেকে এ ধরনের চুলা ব্যবহার করতে দেখা যায়। শহরে খুব একটা দেখা যায় না যদিও। এগুলো অ্যাকচুয়ালি আমরা বলি মাটির চুলা। এর চুলার রান্না কিন্তু অসাধারণ। সেই রকম মজার এবং স্বাদের হয়। তো এই মেনু কল্পে আমরা দেখতে পাই এই ধরনের চুলাগুলোকে বলা হয় উনুন। এর পরবর্তী রয়েছে মিডসেফ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ রান্নাঘরে সাধারণত এই ধরনের তাক বিশিষ্ট বাক্স রাখা হয়। যেখানে রান্নাঘরের হাঁড়ি, পাতিল, বাসন বা রান্না করে খাবার সেগুলো হাঁড়ি এগুলো এখানে রাখা হয়। আশা করি তোমরা শব্দের অর্থগুলো সবাই খুব সুন্দর এবং মনোযোগ সহকারে পড়েছো এবং বুঝতে পারছো। পরবর্তীতে আমরা চলে যাব পাঠ পরিচিতি। মিনু গল্পের পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতিটা জানা থাকলে হবে কি তোমাদের গল্পটি বুঝতে খুবই সহজ এবং সুন্দর হবে। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট্ট মেয়ে মেনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার মা বাবা নেই। তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দূরসম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। তোমরা লক্ষ্য করো, ছোট্ট একটি মেয়ে, সাধারণভাবে তার জীবনে দুঃখ দুর্দশার কোনো অন্ত নেই। সে একদিকে এতিম, অপরদিকে সে প্রতিবন্ধী, যা তার জীবনকে আরো কঠিন করে দিয়েছে। কিন্তু তাতে কি, সে তারপরও তার জীবনকে উপভোগ করে। সে প্রকৃতির সাথে কথা বলে, সখ্যতা গড়ে তুলেছে এবং সেখানে সে খুনসুটি করে। তার জীবন একটি অন্যরকম একটা আনন্দঘন জীবনকে সে আঁকড়ে ধরে আছে। সেও অপেক্ষা করে, সেও স্বপ্ন দেখে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে, অর্থাৎ হলুদ রঙের একটা পাখি দেখে তার মনে আনন্দ হয়। পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে। কেউ একজন বলেছিল তার বাবা মারা যায়নি, যখন সে বড় হবে তখন তার বাবা নিশ্চয়ই ফিরে আসবে। মিনি সে কথাটি শুনে তার বাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী। হলদে পাখি আসে, কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব। তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। তোমরা লক্ষ্য করো, আমরা কিন্তু এই গল্পটা থেকে খুব সুন্দর একটা জিনিস শিখতে পারছি। সেটা হচ্ছে, জীবন যতই কঠিন হোক না কেন, যতই বেদনাদায়ক হোক না কেন, এখানে তোমাকে সহজ এবং স্বাভাবিক করে নেওয়ার একমাত্র দায়িত্ব তোমার নিজেরই। যারই যত বেশি দুঃখ কষ্ট থাকুক না কেন, আসলে জীবন তো এত সহজ নয়। সবারই জীবনের কোনো না কোনো দুঃখ কষ্ট বা অপূর্ণতা থাকতে পারে, কিন্তু তাই বলে সেগুলোকে মনের মধ্যে বা বুকের মধ্যে লালন করে হায় হায় করে যাওয়াটা আসলে জীবনকে ভালোবাসার মাধ্যম হলো না। তাই সবসময় হাসি খুশি, প্রাণ চাঞ্চল এবং নিজের জীবনকে উপভোগ করার চেষ্টা থাকতে হবে। আসলে মিনু আমাদেরকে অনেক কিছু শিক্ষা বা শিখিয়ে দিয়ে যায়, মিনুদের মতো যারা রয়েছে। যাই হোক, আমরা এই অসাধারণ এই গল্পটি শুনবো এবং পড়বো। আশা করি পাঠ পরিচিতিটা তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো আমরা মিনু গল্পটি পাঠ করি এবং গল্পটি কিভাবে লেখা হয়েছে এবং কি কাহিনী বর্ণিত হয়েছে সেগুলো আমরা দেখি। মা মরা মেয়ে মিনু। বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূরসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10, কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালাও। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে,
যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ। দৃষ্টির ভিতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে উঠে সে, ভোর 4টের সময়। উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই, ঠিক সময়ে উঠেছ দেখছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশাবসানের আলোকদূত, কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসিমশাইয়ের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্যে। আকাশে পিসিমশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসিমশাইয়ের মতো। অর্থাৎ মিনু যে বাক প্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধী, সে কিন্তু তার মিতালি পাতিয়েছে শুকতারার সাথে। মিতালি মানে কি জানো? মিতালি মানে হচ্ছে সই বা বান্ধবী। তো মিনি যেমন সকালবেলা চুলোয় আগুন ধরার জন্য সকাল সকাল উঠে, মিনুর কল্পনার জগতে সেও ভাবে শুকতারাও বুঝি তার মতোই চুলোয় আগুন ধরাবার জন্যই এত ভোরবেলা উঠে জ্বলজ্বল করছে। সেজন্য শুকতারাকে সে তার সই বা সখী মনে করে। এরপরে কি আছে চলো দেখি। আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন সে ভাবে ওই যে কয়লা, কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সে কলা ভাঙতে। কয়লাগুলো ওর শত্রু। শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। হাতুড়িটার নাম রেখেছে গদাই। আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। শানের সঙ্গে মিল আছে বলে বোধহয় কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, উঠো এবার, রাজ্যে পুইয়ে গেছে। পুইয়ে গেছে মানে কি জানো? পুইয়ে গেছে মানে শেষ হয়ে গেছে। সই এসে কয়লা ভাঙছে, তোমরাও উঠো। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিস হিস শব্দ করে একটা মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটের কাছে। ঘুঁটে তার কাছে ঘুঁটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। দেখো, ও কিন্তু কল্পনার জগতে নিজেই বিভিন্ন জিনিসগুলোর নাম দিয়েছে। কি দিয়েছে? যা দিয়ে কয়লা ভাঙে সেই হাতুড়িটার নাম দিয়েছে গদাই, আর যে পাথরটার উপর কয়লা ভাঙে সেই পাথরটার নাম দিয়েছে শানু। আর অপরদিকে যে চুলো বা উনুন, সেই উনুনটার নাম দিয়েছে সে রাক্ষসী। আঁচটা যখন গনগন করে ধরে ওঠে, তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফারিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে, সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। বলতো সই কে ছিল? হ্যাঁ, মিনু সই ছিল শুকতারা। মানে যখন আকাশটা পরিষ্কার থাকে, লাল আভা সৃষ্টি হয়ে থাকে, সে সময় ভাবে সইয়ের শরীরটা বোধহয় খুবই ভালো, সে এখন উনুনে মানে চুলোয় চমৎকার আঁচ দিতে পেরেছে। এগুলো সবই মিনুর কল্পনা। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে, সেদিন ভাবে ছাই পরিষ্কার হয়নি, তাই আঁচ ওঠেনি আজ। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের বাইরের জগতের মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু।
তার আর একদল শত্রু আছে, বলতা ভীমরুল। একবার কামড়েছিল তাকে, সে যন্ত্রণা সে ভুলেনি, প্রতিশোধ নিতেও ছাড়ে না। দুপুরে যখন পিসিমা ঘুমোয় তখন সে ঘুরে বেড়ায়, কোমরে কাপড় জড়িয়ে আর গামছার একটা প্রকাণ্ড গোড়ো বেঁধে। বলতা বা ভীমরুল দেখতে পেলেই শো করে গামছাটা ঘুরিয়ে মারে। অব্যর্থ লক্ষ্য, সঙ্গে সঙ্গে পড়ে যায় মাটিতে। অনেক সময় মরে যায়, অনেক সময় মরে না। না মরলে ঝাঁটাপেটা করে মারে তাকে, আর হিস হিস শব্দ করে। বলতা বা ভীমরুল মেরে সে খেতে দেয় পিঁপড়েদের। পিঁপড়েরা তার বন্ধু। মরা বলতাটাকে নিয়ে যাবার জন্য শত শত পিঁপড়ে ভিড় করে আসে। তারা কেমন করে খবর পায় কে জানে। বলতাটাকে টানতে টানতে নিয়ে যায় যখন তারা, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিনু। কুই 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 শব্দ বেরোয় তার মুখ থেকে। এটা তার উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি। পিঁপড়েরা ছাড়া আরো অনেক বন্ধু আছে তার। রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল। মিনুর সে কি কান্না! টুবড়ানো জায়গাটার রোজ হাত বুলিয়ে দেয়। গ্লাস চারটার নাম হারু, বারু, তারু আর কারু। চারটে গ্লাসই একই রকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। অর্থাৎ মিনু তাদেরকে আলাদা আলাদা যে নাম দিয়েছে সে নাম অনুসারেই তাদেরকে ডাকে। গ্লাস চারটির নাম মনে আছে তো? গ্লাস চারটির নাম হচ্ছে হারু, বারু, তারু আর কারু। গ্লাসগুলোকে যখন মাঝে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে, অর্থাৎ গোসল করাচ্ছে। মিরসেপটা ওর শত্রু, ওটার নাম দিয়েছে গপগপা। গপ গপ করে সব জিনিস পেটে পুরে নেয়। মাঝে মাঝে এক দৃষ্টি চেয়ে থাকে মিরসেফের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে, আহ মর, মুখ পোড়া, সব জিনিস পেটে পুরে বসে আছে। মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাতে। এর কারণ আছে। তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার পিসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবতো সে। দেখো, সে মনে মনে অপেক্ষা করে থাকে বাবার জন্য, যে বাবা তার ফিরে আসবে। সেই কাঁঠাল গাছের মাথার দিকে যখন শুকনো ডালটা যে বেরিয়েছে সেই ডালটার দিকে সে সাগ্রহে চেয়ে থাকে। কেন চেয়ে থাকে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো মিনুর মনে যে বাবার জন্য একটা আকুতি, একটা অপেক্ষা, সে কিন্তু সবসময় এই কাজের ফাঁকেও সে বিকেল বেলাটা যে ছাদে দেখে যে তার বাবা আসছে কিনা। এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো। সেদিনও ছাদে দাঁড়িয়েছিল। দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময় তার নজর পড়লো ওই সরু ডালটার একটা হলদে পাখিও এসে বসলো। অর্থাৎ পাশের বাড়িতে যখন প্রবাসী মানে বিদেশে থাকে এরকম একজন বাবা অনেক জিনিসপত্র নিয়ে আসলো, সেদিন মিনু লক্ষ্য করলো যে ওই সরু ডালটায় একটা হলদে পাখি এসে বসেছে। তো মিনু ভাবছে যে যেদিন ওই হলদে পাখিটা আবার এসে ওই ডালটার মধ্যে বসবে তখন বোধহয় তার বাবাও ফিরে আসবে। সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে, কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। তবু রোজ একবার ছাদে ওঠে মিনু।
এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। দেখো মনের মধ্যে মিনু কি একটা প্রতীক্ষা নিয়ে বসে থাকে যে তার বাবা আসবে, তার বাবা আসবে। এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার। কাউকে কিছু বলল না। মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা। আসলে এতিম অসহায় এই মিনুর মতো অনেক মানুষ কিন্তু আমাদের দেশে বা পৃথিবীতে ছড়িয়ে আছে। এদের প্রতি আমাদের মানবিক হওয়া উচিত। তারপর চলো দেখি কি লিখেছে গল্পতে। ভোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল। সেদিনও চোখে পড়ল শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা আজ ভালো নেই তা ভাই। তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরে হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসিমা পিসিমশাই তখনও ঘুমোচ্ছেন। ছাদে উঠেই চোখে পড়ল লাল হয়ে গেছে পূর্বাকাশ। বাহ, চমৎকার আঁচ উঠেছে তো শোয়ের। একটু হাসলো সে। তারপর চাইলো সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে। তাহলে তার বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে। যদিও পা টলছিল তবু সে প্রায় ছুটে বেরিয়ে গেল বাহিরে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের মিনু গল্পটা। অদ্ভুত সুন্দর এবং চমৎকার একটি গল্প। আসলে এটি বাস্তব ধর্মী একটি গল্প, যেখানে আমাদের চারপাশে রয়েছে এরকম প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাদের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত। তাদের মানসিক অবস্থা, তাদের প্রয়োজন, তাদের দুঃখ কষ্ট দুর্দশা সবকিছুর পাশে আমাদের দাঁড়ানো আসলে উচিত। কেননা তারা তো সৃষ্টি থেকেই তারা অবহেলিত বা অনেকখানি কষ্টে দিন যাপন করছে। তোমরা বাসায় বারবার এই গল্পটি বারবার পড়বে এবং পড়ে দেখবে যে এর ভিতরে আসলে কত সুন্দর এক অভিনবত্ব, ভালো লাগা, দুঃখ কষ্ট লুকিয়ে আছে। আসলে বই পড়ে যে আনন্দ পাওয়া যায় সেই আনন্দগুলো তোমরা আস্তে আস্তে এই বাংলা বইয়ের বিভিন্ন গল্পগুলো থেকেই তোমরা নিতে পারবে এবং তোমাদের পরীক্ষাও ভালো হবে যদি তোমরা এই গল্পগুলো খুব ভালো করে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ নিশ্চয়ই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করেছো। এতক্ষণ আমরা গল্পটি পাঠ করলাম। লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থগুলো জানা হলো। এবার সেই জানাটা কতটুকু তোমরা সার্থক করলে সেটি এখন নির্ণয় করার পালা। এখন আমাদের পাঠ যাচাই পর্ব। চলো তাহলে কিছু প্রশ্নের মাধ্যমে সে পাঠটি যাচাই করে নিই। ১ নং যে প্রশ্নটি রয়েছে তা হলো, বলতো বনফুলের প্রকৃত নাম কি? হ্যাঁ, বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মিনু কয়টায় ঘুম থেকে ওঠে? বাহ, গল্পটি মনোযোগ সহকারে নিশ্চয়ই শুনেছো। মিনু ভোর ৪টায় ঘুম থেকে উঠে। কেননা তাকে তো ঘর সংসারের অনেক কাজ করতে হয়। যেহেতু সে আত্মীয়ের বাসায় থাকে এবং আশ্রিত, তাই তাকে দিয়ে এরকম ভোর ৪টায় উঠে সে ঘরের সমস্ত কাজ শেষ করতে হয়। এরপরের যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, যোগেন বসাক সম্পর্কে মিনুর কি হয়? মানে যে বাসায় সে আশ্রিত সে বাসার যে কর্তা রয়েছে তার সাথে মিনুর কি সম্পর্ক? হ্যাঁ, তিনি হচ্ছে পিসে মশাই, মানে তার পিসির বর। পিসি বলতে এখানে বুঝায় ফুপু বা ফুফুর যে হাজবেন্ড, তাকেই বুঝায় পিসে মশাই। এরপরে রয়েছে মিনুর বয়স কত? মিনুর বয়স ছিল 10 বছর। চমৎকার উত্তর। এবার পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মিনু উনুনকে কি নামে ডাকে? উনুন যেখানে রান্না বান্না করা হয়, তাই না? উনুনকে ডাকে রাক্ষসী নামে। কারণ
উনুনের ভিতরে যখন আগুন দেওয়া হয় তখন সেগুলো সব পুড়িয়ে ছাই করে ফেলে। সেই হিসাবে সে এসব চিন্তা করেই হয়তোবা নাম দিয়েছে রাক্ষসী। তারপরে চলো আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটি কি? হ্যাঁ, পরবর্তী প্রশ্নটি রয়েছে মিনুর জগতের সাথে বাইরের জগতের মিল না থাকার কারণ কি? কেননা মিনু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে। তার সাথে অন্যের বা সাধারণ জগতের যে চলাফেরা, বন্ধু-বান্ধব সবকিছুর সাথে কিন্তু মিনুর জগতের কোনো মিল নেই। আমরা সাধারণত আমাদের মতোই মানুষ বা কাউকে সই বা সখী বানাই। কিন্তু মিনু সই বানিয়েছে কাকে? শুকতারাকে। সেটা শুনলে হয়তোবা হাস্যকর মনে হবে কিন্তু সে তার নিজের জগৎ এভাবেই সৃষ্টি করে নিয়েছে। তার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে মিনু যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে সে পাথরটার নাম কি রেখেছে? হ্যাঁ, সেই পাথরটির নাম রেখেছে শানু। আর যেটি দিয়ে কয়লা ভাঙে সেটির নাম কি? গদাই। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে জ্বর হওয়া মিনুর অপরাধ মনে হলো কেন? তার যে জ্বর এসেছিল তখন সে নিজেই অপরাধে ভুগছিল কেননা তার কাজগুলো তো রয়েই যাবে। কে করবে এই কাজগুলো? কেননা সে তো কি এখানে তাদের নিজেদের সন্তান নয়, সে হচ্ছে একজন আশ্রিতা। তাই বলা যায় মিনু আশ্রিতা বলে মিনুর অপরাধ যেন জ্বর হওয়াটা। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য তা হচ্ছে রোমাঞ্চিত শব্দের অর্থ কি? হ্যাঁ, রোমাঞ্চিত শব্দের অর্থ হচ্ছে আনন্দিত বা পুলকিত। বাহ! মনে আছে দেখছি বেশ। ১০ নম্বর প্রশ্নটি হচ্ছে মিনু কার জন্য অপেক্ষা করে? সে যে ছাদে উঠে চলে যায় এবং সরু ডালটার উপরে কোনো হলদে পাখি এসে বসেছে কিনা সেটি সে আ অপেক্ষা করে সেটি দেখার জন্য, জানার জন্য। কেন? কেননা তার এক আত্মীয় তাকে কানের কাছে চিৎকার করে বলেছিল যে তার বাবা বেঁচে আছে এবং তার বাবা বিদেশে আছে। সেখান থেকে সে ফিরে আসবে যখন মিনু বড় হবে। এজন্য মিনু অপেক্ষা করত তার বাবার জন্য। খুবই হৃদয়স্পর্শী একটি আসলে আ গল্প। তোমরা বারবার পড়বে এবং এই গল্পটি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো তোমরা খেয়াল করার চেষ্টা করবে। আশা করি তোমরা এতক্ষণ ভিডিও ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখেছো এবং অনেক কিছু শিখতে পেরেছো। তোমাদের আজকের বাড়ির কাজ থাকবে মিনু গল্পটি থেকে মূল ভাব শিখবে ও লিখবে। সাথে তোমাদের বাড়ির কাজ নম্বর লিখে ফেলো 14।